কিন্তু আমরা এটা অনেকেই উপলব্ধি করি না। পানির উপরে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে অনেকেই আমরা উপলব্ধি করি না। সেই কারণে পানি নিয়ে বেশি আলোচনা অনুষ্ঠানও দেখি না। এই দিকে দৃষ্টিপাত করার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রফেসর মুস্তাফা আলীকে। তিনি চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন, সহজ সরল প্রাঞ্জল ভাষায়, সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় এই ভাষায়, এবং সব দিক দিয়েই তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেই আলোকপাত করেছেন। আরো ধন্যবাদ জানাতে চাই আমার আগে যিনি বক্তব্য রাখলেন, প্রফেসর আনু মোহাম্মদ। তিনি এই পানি সম্পর্কিত প্রত্যেকটি রেলিভেন্ট বিষয়ের উপরে মন্তব্য রেখেছেন। আমি এখন চিন্তায় আছি যে আমার জন্য তো কিছুই রাখেন নাই, কি বলবো। যাই হোক, আমি প্রথমে আমার পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমার অভিজ্ঞতার দু একটি কথা বলি। সাউথ এশিয়ান সিনারিওটা কিরকম, আমরা যে অঞ্চলে বসবাস করি, দক্ষিণ এশিয়া। আমাদের পাশে রয়েছে বৃহৎ প্রতিবেশী, এবং বড় বড় নদীগুলো হিমালয় উৎপন্ন হয়ে কিংবা তিব্বত উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের আগে ভারত যতগুলো পেরেছে অগণিত বাঁধ নির্মাণ করেছে তাদের এলাকায়, যার ফলে বাংলাদেশের পানির প্রাপ্যতা কমে গিয়েছে। এক ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের 20টা নদী মরে গিয়েছে, হারিয়ে গিয়েছে। ওই নদীর আর কোনো চিহ্ন মাত্র নাই। এগুলো নিয়ে তেমন কথাবার্তা বেশি হয় না। নেপাল, তাদের সাথে ভারতের কিছু পানি সম্পদের ক্ষেত্রে কোঅপারেশন ছিল। মহাকালী বাঁধ নামে একটি বাঁধ নির্মাণ করেছেন নেপালের দক্ষিণাঞ্চলে। এর ফলে নেপালের বিস্তীর্ণ অঞ্চল সবসময় পানিতে ডুবে থাকে। যাদের সাহায্য নিয়ে বাঁধটি করেছে তাদের এখন অবস্থা চাই। ভারতেরই লাভ হয়েছে, নেপালের কোনো লাভই হয় না এই মহাকালী বাঁধে। আর ফারাক্কা বাঁধে তো আমাদের যে কি দুর্দশা, সেটি তো দক্ষিণ পশ্চিমাঞ্চলে যারা বসবাস করেন সবাই উপলব্ধি করেন। আমরা যতবারই ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনে বছরে 4টি মিটিং হওয়ার কথা, 4 বছরে একটাও মিটিং হয় না। চিঠি দিলে ভারত চিঠির জবাবই দেয় না। তারা এই যৌথ নদী কমিশনে মিটিং বসতে ব্যাপক অনীহা তাদের। কখন তারা বসতে চায়? যখন তাদের কোনো প্রবলেম হয়। যেমন এরা কি করে, আমি বাংলাদেশের চতুর্দিকে যে সীমান্ত নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীতে আমি স্পিড বোটে অনেক ঘুরেছি। আপনারা জানেন যে সীমান্ত নদীগুলোর মধ্যস্রোত হল ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা, বর্ডার। ভারত কি করে, পঞ্চগড় গেলে আপনারা দেখতে পাবেন, অন্যান্য জায়গায় এরকম, যে মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করে বড় নদীগুলো, সেই প্রবেশের একটু আগেই তারা তাদের সীমান্তে নদীর পাড়ে কতগুলো স্পার নির্মাণ করে। ওই স্পারে এসে বৃহৎ জলরাশি ধাক্কা খেয়ে বাংলাদেশে প্রবেশ করে, বিপুল একটা শক্তি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তখন বাংলাদেশে নদীর পাড় ভেঙে যায়। এই পাড় যখন মেরামত করতে যায় বাংলাদেশ, তখন ওই পাড় থেকে বিএসএফ গুলি করে। ফলে এই বাঁধ আর নির্মাণ করা যায় না, এবং নদী ধীরে ধীরে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং মধ্যস্রোত শিফট হয়ে যায়। অর্থাৎ আমরা সীমানা হারাচ্ছি। মধ্যস্রোত বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে নদীর, এবং ভারত জমি পাচ্ছে, আমরা জমি হারাচ্ছি। পঞ্চগড়ে গেলে আপনারা দেখতে পাবেন সূর্যালোকে চকচক করে এই স্পারগুলো। অন্যান্য নদীতেও এরকম আছে। তো যৌথ নদী কমিশনের মিটিং এ যখনই আমি বলি যে আমরা তো পানি, আমাদেরকে বাঁধ নির্মাণ করে, আপনার বাঁধ মেরামত করতে দিচ্ছেন না কেন? বাংলাদেশের নদীর পর আমরা ওই পরে ভারত আছে, ঠিক আছে, আমাদের পরে আমরা মেরামত করবো, এখানে বাঁধে দেওয়ার কি আছে? তারা নানা ধরনের কথাবার্তা বলে। একবার কি হলো, অনেক ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে কিছু কিছু ক্ষেত্রে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। সাতক্ষীরার সাইডে আছে ইছামতি নদী, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত। সেখানে প্রাকৃতিক কারণে
এমন ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হলো যে এই ভারতের নদীটা ধীরে ধীরে ভারতের মধ্যে প্রবেশ করলো। অর্থাৎ আমাদের অন্যান্য অঞ্চলে যে অসুবিধাটা হয়, আমরা জমি হারাই, ভারতের সেই জমি হারানোর উপক্রম হলো ইছামতি নদীর জলাবদ্ধতার কারণে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে ইছামতি নদী, এবং যার ফলে আমরা কিছু কিছু জমি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। তো যে মুহূর্তে ভারত তাদের যেহেতু নদীর পাড় ভেঙে যাচ্ছে জলাবদ্ধতার কারণে প্রবল স্রোতে, তখন তারা যখন নদীর পাড় মেরামত করতে যায়, আমিও বিএসএফ এর কাছ থেকে পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে পিডিআর এর ডিজি শাকিল নিহত হয়েছেন পিডিআর কার্নেজে। শাকিলকে আমার অফিসে ডেকে পাঠালাম, বললাম যে এই যে সব নদীতে আমরা এইভাবে জমি হারাই, আর আমরা পার রিপেয়ার করতে যখন যাই ওই পার থেকে গুলি করে, এবার দিস ইজ টাইম ফর আস টু রিয়েক্ট। তাকে বলেছি, সে মহা উৎসাহে বলে, স্যার কোনো চিন্তাই করবেন না, কোনো বেটাকে ওখানে রিপেয়ার করতে দেব না। তো এই যে অঞ্চলে, বৃহৎ অঞ্চলে যখন তারা রিপেয়ার করতে যায়, আমাদের বিডিআর এখান থেকে গুলি করে, যেটা তারা অন্যান্য জায়গায় আমাদেরকে শিখিয়েছে, এইখানে সেই সবকটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তখন তাদের মধ্যে মহা আলোড়ন শুরু হয়ে গেল। এখন আমরা আগে চিঠি দিয়ে জবাব দেয় না, যৌথ নদী কমিশনের মিটিং, এখন তারা চিঠি লেখা শুরু করছে, নেক্সট যৌথ নদী কমিশনের মিটিং কত দ্রুত করা যায়। আমাদেরও সমস্যা আছে, মিটিং এর তারিখ আমরা দিলাম, তারা তাড়াতাড়ি আসলো। পশ্চিমবঙ্গের ওখানে 3 জন এমপি চলে আসছে, সবাই বাঙালি। দাদা আমরা তো মারা পড়ছি, আমাদের এখানে পাড় ভেঙে যাচ্ছে। আমাদের সব পাড় ভেঙে গেছে, আমরা নিশ্চয় এখন আপনাদের একটু একটু তো ভাঙবেই। তখন বলে, না যেভাবে হোক আমরা এটা মেরামত করবো। এখন কিভাবে মেরামত করলো? আমি বললাম যে মেরামত কাজ একসাথে শুরু হবে। আমাদের যেসব জায়গায় এই ধরনের ডিফিকাল্টি আছে, তোমাদেরও যেসব জায়গায় ডিফিকাল্টি আছে, একটা পার্টিকুলার টাইমে এই তারিখে শুরু করব, এই তারিখে আমরা শেষ করব। এবং এই ক্ষেত্রে যে ড্রেজার ব্যবহার করা হবে, এগুলো সব বাংলাদেশের ড্রেজার হতে হবে। কারণ তাদের ড্রেজার হলে তারা এমন ভাবে মেরামত করবে যে আবার এমন ভাবে কায়দা করে ডেপথ এমন ভাবে দিবে যে আবার আমাদের পাড় ভাঙা শুরু হয়ে যাবে। আমাদের যেহেতু তিক্ত অভিজ্ঞতা আছে, এগুলো যখন বললাম সবকিছু তারা রাজি। এইভাবে দিন তারিখ ঠিক হলো যৌথ কমিশনের মিটিং এ, যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই নদীর পাড় মেরামত কাজ হবে। আর ওই ধরনের স্পার গুলা যেগুলোর কারণে বাংলাদেশের পাড় নদী ভেঙে যায়, নদীর পাড় ভেঙে যায়, সেই স্পার গুলা তারা রিমুভ করবে। তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হলো, নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এই মেরামত কাজ শুরু করার আগেই আমরা ফিরে আসার পর আওয়ামী লীগ ক্ষমতায়, তবু আমি ওয়াটার বোর্ডকে জিজ্ঞেস করলাম যে ওই যে ইছামতি নদীর যে ওখানে কথা ছিল যে পাড় আমরা ড্রেজার দেবো, সেখানে নদীর পাড় মেরামত করা হবে, সেটার কি হলো? তারা বলে যে আমাদের জিজ্ঞাসাও করে নাই, তারা পাড় মেরামত করে ফেলছে। এখন তো আর বিডিআর এখান থেকে গুলি করে না, বিএসএফ তাদের গুলি ঠিকই চালিয়ে যাচ্ছে। সুতরাং কেন এটা হলো না, কেন আমরা জমি হারাচ্ছি, কেন আমাদের নদী হারিয়ে যাচ্ছে? তার একটা প্রধান কারণ হলো রাজনীতির দুর্বৃত্তায়ন। বাংলাদেশে যারা রাজনৈতিক ক্ষমতায় যায়, এদের তো দেশপ্রেম নাই অধিকাংশই। তারা বেঁচে আছে খালি এই যে বলে, আমি মোহাম্মদ সাহেব নদী চিকন করে কিভাবে জমি বের করা যায়, কিভাবে রিসোর্ট করা যায়, এইসব ধান্দাবাজেরা বাংলাদেশের রাজনীতি চালিয়েছে এত বছর। এখন একটা সুযোগ এসেছে, দেখা যাক আগামী দিনে রাজনীতিকদের চরিত্র পরিবর্তন হয় কিনা, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি কিনা। আমাদেরকে এই যে উজানের বাদ দিয়ে যে সমস্যা তারা সৃষ্টি করেছে এতগুলো নদীতে, 54 নদীতে, এইবার তারা বিপদে পড়েছে ব্রহ্মপুত্র নদী নিয়ে। ব্রহ্মপুত্র নদীর যে পানি আসে, সেটা হলো বাংলাদেশের টোটাল যে আমরা পানি পাই তার 65%, 65% পানি ব্রহ্মপুত্র দিয়ে আসে। এখন সেইখানে ইয়ারলংসাংপো নদীতে চীনা তিব্বতে বিরাট এক প্রকল্প করেছে, বিরাট তাদের এই যে বিদ্যুৎ প্রকল্প, তাদের জলবিদ্যুৎ প্রকল্প, পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যার ফলে এই ব্রহ্মপুত্র নদীর ভারতেরও প্রাপ্যতা কমে যাবে, বাংলাদেশে তো যাবেই, আমাদেরও প্রধানমন্ত্রী। আমরা ক্ষমতা নাই, তারপরও ভারত থেকে কোনো পানি বিশেষজ্ঞ আসলে দু একদিন আমার সাথেও যোগাযোগ করেছে যে দাদা আমরা একসাথে ফাইট করা উচিত,
আমাদের তো পানি চলে যাচ্ছে, ব্রহ্মপুত্রের পানি। আমরা এত বছর যে চাচামাচি করলাম, আমাদের পানি নেই, প্রত্যেকটা চুয়ান্নটা নদীতে আমাদের প্রাপ্যতা কমে গিয়েছে, সে বিষয়ে তো আপনারা কোনো গা লাগান নেই। এখন হঠাৎ করে যেহেতু আপনাদেরও প্রাপ্যতা কমে যাচ্ছে, সেই জন্য এখন আমাদেরকে দলে ভিড়াতে চাচ্ছেন। আমরা সবসময় বলে এসেছি, এই যে পানির ক্ষেত্রে যে অব্যবস্থা, পানি ব্যবস্থাপনার মধ্যে যেসব দুর্বলতা, এটার প্রধান এবং একমাত্র সলিউশন হল বেসিন ওয়াইড রিভার ম্যানেজমেন্ট, অববাহিকা ভিত্তিক পানি বন্টন করা। কিন্তু যখনই আমরা ভারতকে বলেছি যে নেপালের সাথে বসি, ভুটানকে সাথে নিয়ে বসি, তখন তারা এটাতে বসে না, বলে শুধু 1-to-1 শুধুমাত্র একটার থেকে একটা 1-to-1 তারা ডিল করতে চায় বাংলাদেশের সাথে। বাংলাদেশ ভারত নেপাল, বাংলাদেশ ভারত ভুটান, এই ধরনের যখন আমরা ত্রিপক্ষীয় বৈঠক করতে যাই তখন তারা রাজি হয় না। এখন তারা মনে করেছে যে না, এটার প্রয়োজন আছে, সেই জন্য চীনের সাথে বোঝাপড়া করার জন্য বাংলাদেশের বন্ধুত্ব তারা কামনা করে। এগুলো হলো এই যে সাউথ এশিয়ান সিনারিও, যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। আমরা নিজেদেরই ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা রয়েছে। আমরা এর আগে যে সরকারগুলো ইতিমধ্যে দেখছেন, তারা বলেছে আমাদের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রকৃতপক্ষে এটি ছিল প্রভুত্বের সম্পর্ক, এটা আমরা সবাই জানি। তিস্তা প্রজেক্ট, আমরা ফারাক্কা চুক্তির পরে 7টা নদীর অভিন্ন নদীর পানি বন্টনের জন্য একত্রে যৌথ নদী কমিশনের মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে এই 7টা নদী নিয়ে ইমিডিয়েটলি আমরা বৈঠকে বসবো। নদীগুলো হলো তিস্তা ছাড়া হলো ধরলা, দুধকুমার, মনু, মোহরী, খোয়াই। কিন্তু যে কোনো কারণেই ভারতের দীর্ঘসূত্রতার কারণে এগুলো নিয়ে আলোচনাও শুরু করা যায় না। যখনই আমরা আলোচনার কথা বলি, তারা বলে এগুলো টেকনিক্যাল স্টাডি করতে হবে, অর্থাৎ খালি সময় ক্ষেপণ। ভারতের একসময় পানি সম্পদ মন্ত্রী ছিল বাঙালি প্রিয়রঞ্জন দাসবংশী, তিনি আমার বন্ধু ছিলেন। তার সাথে দীর্ঘ 22-23 বছরের বন্ধুত্ব। তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম। আন্তর্জাতিক সভায়, বিবয়নে, ফিফা, অন্যান্য জায়গায় মিটিং এ বিদেশে অনেক গল্প স্বল্প ঘোরাঘুরি করেছি। তো তার সাথে, তার জন্ম বাংলাদেশে, তার বাংলাদেশের জন্য একটা সফট কর্নার ছিল। তো তার সাথে বসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, 2005 সালে মিটিং হয়েছিল ঢাকাতেই যৌথ নদী কমিশনে। সেখানে আমরা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম যে তিস্তা নদীর পানি 40 ভাগ পাবে, গজলডোবাতে যে পানি আসবে 40 ভাগ পাবে ভারত, 40 ভাগ পাবে বাংলাদেশ, আর 20 ভাগ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। একজন বক্তা বলেছেন নদীর একটা শেয়ার দরকার, নদীকে বাঁচিয়ে রাখার জন্য 20 ভাগ পানি ছেড়ে দিতে হবে। এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিং এর পরে বাংলাদেশ থেকে যাওয়ার পরেই তার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল, তাকে আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো, ইনফরমেশন ইনস্টিটিউটে দেওয়া হলো, যার ফলে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাকে আর বাস্তবে রূপদান করা গেল না। এই তিস্তা প্রজেক্টের সর্বশেষ যেটি নিয়ে আলোচনায় এসেছে যে চীন এখানে অর্থলগ্নি করতে চায়। এটার মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে প্রকল্পের, সেটি সম্পর্ক আমরা যতটুকু ধারণা পেয়েছি, নদীকে আরো গভীর করা হবে, নাপতা বাড়ানো হবে, 2 পাড় বাঁধানো হবে, এবং তারপরে সেখানে গুচ্ছ শহরের মতো ব্যবস্থা হবে। ইরিগেশনকে ওরা মডার্নাইজ করে ব্যাপক অঞ্চলে ইরিগেশনের আওতায় আনা হবে। এভাবে চমৎকার একটি প্রকল্প বাংলাদেশের জন্য তারা সাজেস্ট করেছে। আমি মনে করি এটি বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসে তাদের গ্রহণ করা উচিত। চায়না এই প্রপোজাল দেওয়ার পরেই ভারতের টনক নড়ল। তারা এখন যেই তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা বলতো না, চুক্তি সম্পাদনের দ্বার প্রান্তে উপস্থিত হয়েও তারা চুপচাপ হয়ে গিয়েছে, এখন তারাও এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে। আমার কথা হলো যে ভারতের সাথে এতদিনের আমাদের যে অভিজ্ঞতা, এরা ভাই বাংলাদেশে ভালো চায় না। এদের মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হবে এটা বিশ্বাস করা অনেক কঠিন। চীনের যে সাজেস্টেড প্রকল্পটি আছে, এটি যদি আমরা গ্রহণ করি, এতে বাংলাদেশ উপকৃত হবে। দ্বিতীয়ত,
আন্তর্জাতিক আইনও অনেকটা দুর্বল এই ক্ষেত্রে। এই যে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত, এটি বিরুদ্ধে যে ভালোভাবে যে একটা ব্যবস্থা নেওয়া যাবে জাতিসংঘে বা আন্তর্জাতিক আদালতে গিয়ে, সেটির সম্ভাবনা ক্ষীণ। তার কারণ পৃথিবীর সব পাওয়ারফুল রাষ্ট্রগুলো সবগুলোই হলো আপার রাইটারিয়ান, আর দরিদ্র গরিব বা দুর্বল রাষ্ট্রগুলা বাটির দেশ। এর আগে এই আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা এবং এর সিদ্ধান্ত আসতো হেলসিঙ্কি চুক্তি থেকে। তারপরে একটি ভালো চুক্তি জাতিসংঘে উপস্থাপন করেছিল 1997 কনভেনশন অন নন নেভিগেশনাল ওয়াটারওয়ে, ম্যানেজমেন্ট অফ নন নেভিগেশনাল ওয়াটারওয়ে, 1997 কনভেনশন যেটিকে বলে। 35টি দেশ সাইন করলে এটি আইনে পরিণত হতো। বিএনপি সরকার শেষ পর্যন্ত থাকা পর্যন্ত তখন পর্যন্ত এটা আইনে পরিণত হয়নি, 35টি দেশ স্বাক্ষর করেনি। আমি তখনই পানি সম্পদ মন্ত্রী হিসাবে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসেছিলাম যে আমাদের এটি সাইন করা প্রয়োজন। সবাই একমত হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হয়ে যায়। তখনও এটি আইন হয়নি, মাত্র 2-3 বছর আগে এটি আইনে পরিণত হয়েছে। এটি আইনে তো পরিণত হওয়ার প্রধান কারণ হলো এটার উদ্যোক্তা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, মহাশক্তিধর দেশ। তারা ইনফ্লুয়েন্স করে অন্যান্য দেশকে এর মধ্যে যুক্ত করেছে, যার ফলে এটি এখন আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। এবং আমি মনে করি অবিলম্বে বাংলাদেশে এই 1997 কনভেনশনে সই করা উচিত। আগামীতে এই নদীর খাল বিল, এই বাংলাদেশ, আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে। পানি হলো আমাদের জীবন মরণ সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়। বাংলাদেশ যে কত সবল দেশ, এই তো 1 বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যে দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যে দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশ ওটাই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ কোন দুর্বল জাতি নয়, পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনের মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরো যেসব ওয়েপন আছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর দেওয়া হবে। এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, যারা কেবলমাত্র, যাদের কাছে বাংলাদেশি হলো প্রথম, বাংলাদেশি শেষ। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্য। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে, আগামী বছরে এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাআল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে
সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে। বাংলাদেশের পানির প্রাপ্যতা যেখানে নিশ্চিত হবে, গজলডোবা পয়েন্টে এখন যে চুক্তি আছে, গজলডোবা পয়েন্টে যেটুকু পানি আছে সেটার ভাগাভাগি হয়, সেখানে অনেক কম পানি পাই আমরা। এবং সময় গেছে, প্রেসিডেন্টের সাথে সময় 7 বছর কোনো চুক্তি ছিল না। চুক্তি না থাকলে তো আর পানি পাওয়া যায় না। তারা ইচ্ছা মতো ইউনিল্যাটারালি পানি উইথড্র করে নিয়ে যায়, বাংলাদেশে পানি আসে না। সুতরাং আমাদেরও এই পানির ক্ষেত্রে উপযুক্ত নজর দিতে হবে। সরকারের, ভবিষ্যতের সরকারগুলো এখানে তাদের একাগ্রতা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের এই যে পানি সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং প্রাপ্যতা, পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবশেষে আমাদের দু একজন বক্তা, সাইফুল হক সাহেব এবং অন্যরাও বলছেন যে সবকিছু তো নিয়ামক শক্তি হল রাজনীতি। বর্তমান বিশ্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে। আমি তো একটা সংস্কারও দেখি না, এখন রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। এই 1 বছরের তো কোনো সংস্কার হলো না। তো সংস্কারের উদ্যোক্তারা কি সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। গুড, কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোন একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয়, ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। যে কোনো সমস্যা নয়, এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলে ভুলভ্রান্তি থাকতে পারে, বাট 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। তারপরেও সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য এত মানুষ আমরা জীবন দিয়েছি, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, 71 সেই গৌরবময় সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে বিট্রে করে জনগণের সাথে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরো দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানির সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।